দেখলেন তো, বলেছিলাম না আপনাকে, এই ঘোড়া নিয়ে কি আর রেস জেতা যায়? বৃষ্টি এলে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি আর বেগুন ভাজা। তাই আজ সকাল থেকে যখন ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আকাশ কালো করে এলো, তখন ব্যোমকেশ তার কাজের টেবিলের ওপর দুটো হাত রেখে ঘোষণার ভঙ্গিতে বলল, অজিত, তোমার বউঠানকে বলে দাও আজ দুপুরে মুগের ডালের খিচুড়ি আর গোল গোল করে লাল লাল করে বেগুন ভাজা বরাদ্দ হোক বন্দীদের জন্য। আমি ব্যোমকেশের কথার উত্তর না দিয়ে জোর গলায় বললাম, বউঠান, তোমার বন্দির শেষ ইচ্ছে হয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা খাবে। ব্যোমকেশ নিঃশব্দে সামান্য হাসল, তারপর বলল, এই বৃষ্টি এলে কিন্তু বেশ অন্যরকম হয়ে যায় সবকিছু। তুমি যে আরো ভালো বুঝবে, তুমি যে কলম চালাও। দেখো, যারা কলম চালায় তারা যে সবার থেকে এই সাধারণ ব্যাপারগুলো ভালো বুঝবে এ ধারণা কিন্তু ভুল। আর একটা আছে, তবে তা অন্য জায়গায়। তা কি ফারাক বলো শুনি। আমি ভালো করে চেয়ারে হেলান দিয়ে বললাম, মনে করো একজন লেখক আর একজন সাধারণ মানুষ এক সময় একই দৃশ্য দেখছে। তার মানে এই নয় যে সাধারণ একজন মানুষ সেই দৃশ্য দেখে যা ভাবছে তা লেখকের ভাবনার চেয়ে কম। আসল সমস্যাটা হলো লেখক অতি সাধারণ ব্যাপারকে এত রঞ্জিত করে সুন্দর করে বলতে বা লিখতে পারবেন, তা সাধারণ মানুষ হয়তো পারবে না, অথচ সে হয়তো ভেবেছে আরো বেশি কিছু। বেশ বলেছ, কিন্তু তোমার তো দার্শনিক হবার কথা ছিল হে অজিত। আচ্ছা, এবার বলো তো এই ফারাকের জন্য দায়ী কি? এই রে, এটা তো ভেবে দেখিনি। মনে হয় একজন লেখক আর একজন সাধারণ মানুষ, তাই? অনেকটা তাই, তবে আসল কারণটা হলো অভ্যেস। যেমন ধরো, এই যে রান্নাঘরে তোমার বউঠান রান্নার সময় জানেন কোথায় নুন আছে কোথায় লঙ্কা আছে। আমরা রান্নাঘরে গেলে তা খুঁজেই মরব শুধু। তেমনি লেখক লেখার সময় শব্দ কিংবা কথা খুঁজে পাবে খুব সহজেই, কারণ তার অভ্যেস তাই। আর সাধারণ মানুষ মনে মনে ভাবলেও হাতড়ে বেড়াবে এদিক ওদিক। মানুষের মনের কত ফারাক, তাই না ব্যোমকেশ? একই বয়সের একই বৈশিষ্ট্যের মানুষের মধ্যেও অনেক পার্থক্য দেখা যায়। এ তো অতি সাধারণ ব্যাপার। পৃথিবীর বুকে সবচেয়ে রহস্যময় হলো মানুষের মন, বিশেষ করে তা যদি হয়। ব্যোমকেশ কি যেন বলতে গিয়েও থেমে গেল, কারণ সত্যবতী ঘরে এসে ঢুকেছে। দরজা দিয়ে ঢুকে আমায় উদ্দেশ্য করে সত্যবতী বলল, ঠাকুরপো, ঘরে বেগুন নেই, বেগুন ভাজা হবে কি করে? অজিত, আমার আজ খিচুড়ি আর বেগুন ভাজাই চাই, এর অন্যথা যেন না হয়। ঠাকুরপো, বেগুন ভাজা খেতে হলে বাজার থেকে বেগুন নিয়ে আসতে হবে, এই আমি বলে রাখলাম। বলেই সত্যবতী রান্নাঘরের দিকে চলে গেল। আবার ব্যোমকেশ বেশ জোরের সাথেই বলল, ওসব আমি জানি না। বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা না হলে জমে না। ধুর, কোথাও শান্তি নেই। ব্যোমকেশ আর সত্যবতীর এভাবে আমায় মধ্যমণি করে কথা বলার কারণ পাঠকের অজানা থাকার কথা নয়, তবুও যারা অবাক হয়েছেন তাদের জন্য পুরোটা জানিয়ে রাখি। ব্যোমকেশ আর সত্যবতী যখন ঝগড়া করে তখন তাদের সরাসরি কথা বলা, এমনকি মুখ দেখাও বন্ধ থাকে। তখন তাদের কথা এভাবেই চলে। আমি ব্যাপারটা বেশ উপভোগ করে থাকি। এই কালই তাদের আবার ঝগড়া হয়েছে। ঝগড়ার বিষয় অতি সামান্য। ব্যোমকেশ কোনো কালেই যথেষ্ট গোছানো ছিল না। তার অগোছালো আর উদাসী ভাবটা মাঝে মাঝে অতিরিক্ত হয়ে পড়ে, বিশেষ করে যখন হাতে কোনো কেস থাকে না, তখন তার এই প্রায় সন্ন্যাসী ভাবটা প্রবল হয়ে ওঠে। কাল সকালে নিজের অগোছালো ঘরটা গোছাতে গিয়েই বিপত্তি। সত্যবতীর শখের ফুলদানিটা মেঝেতে ফেলে ভেঙে চৌচির। আসলে টেবিলের কভারের ওপরে ফুলদানিটা এক কোণে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। ব্যোমকেশ কভারটা তুলে নামাতে যেতেই ফুলদানিটা মেঝেতে পড়ে শব্দ করে ভেঙে যায়। রান্নাঘর থেকে সত্যবতী যতক্ষণে এসে দাঁড়িয়েছে, ব্যোমকেশ দ্রুততার সাথে ভাঙা ফুলদানির টুকরোগুলো গুছিয়ে ফেলেছে। আর একটু সময় পেলে হয়তো লুকিয়েই ফেলতো, কিন্তু তার আগেই বামাল সমেত ধরা পড়ে যায়। তখন সত্যবতী কিছু না বলে চলে গেলেও
আসল ঝগড়াটা হয় রাতে, আর আজ সকাল থেকেই এই ব্যবস্থা। দুপুরে খেতে বসে কিন্তু দেখলাম ব্যোমকেশেরই জয় হয়েছে। গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেট। ব্যোমকেশ হাত ঘষতে ঘষতে একটা অদ্ভুত শব্দ করে বলল, আহ, এই না হলে ভারতবর্ষের গৃহের আইন। যতই বন্দি হোক না কেন, তার ইচ্ছেরও দাম দেওয়া হয়। বৌঠান, তুমি যে বললে বাড়িতে বেগুন নেই? ছিল নাই তো, নেহাত কাকা বাজারে গিয়ে নিয়ে এলো তাই। বাহ কাকা, তোমার তো জবাব নেই। সেই তো, আর আমি যে রান্না বান্না করলাম তার বেলায় কিছুই নেই। ব্যোমকেশ বেগুন ভাজায় কামড় দিয়ে বলল, এই অজিত, কোথাও কি কিছু পুড়ছে? কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। সে আমি কি করে বলবো, আমি তো পাচ্ছি না। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, পাচ্ছ না নাকি পেতে চাইছো না? থাক, অনেক হয়েছে। আমার কত স্বাদের ফুলদানিটা তুমি ভেঙে ফেললে। ইচ্ছে করে কি আর ভেঙেছি? নেহাত চোখে পড়েনি তাই। এর চেয়ে ঢের ভালো ফুলদানি আমি তোমায় এনে দেবো। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। এরপর দুপুরের খাওয়াটা আমাদের বেশ ভালোই জমল। শুধু জমল বললে ভুল হবে, সত্যবতীর হাতের রান্নার গুণেই হোক কিংবা খিদের জন্যই হোক, খেয়ে যখন উঠলাম বুঝলাম বাড়াবাড়ি রকমের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাত ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল। যখন উঠলাম তখন প্রায় সন্ধে। ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি সেই ভাঙা ফুলদানির টুকরোগুলো নিয়ে সে গদের আঠা দিয়ে জুড়তে বসেছে। এইসব সময় ব্যোমকেশকে দেখে অদ্ভুত লাগে আমার। এই মনে হয় তার চেয়ে অলস, উদাস আর অগোছালো মানুষ একটাও নেই। আবার তারপরেই সে এমন কিছু করে বসে যে তার ধৈর্য আর কাজ দেখে অবাক হয়ে যেতে হয়। ফুলদানিটার প্রায় অর্ধেকের বেশি জোড়া হয়ে গেছে এর মধ্যে। আমি বসতে বসতে বললাম, তা এটা নিয়ে কতক্ষণ পড়ে আছো? ব্যোমকেশ আমার দিকে না তাকিয়েই বলল, তুমি যখন নাক ডাকিয়ে ঘুমোতে গেলে তখন থেকেই। এই বাজে কথা বলো না, আমি মোটেই নাক ডাকি না। যে নাক ডাকে সে কি কখনো বোঝে যে সে নাক ডাকছে? বোঝে বাকিরা, যারা না ঘুমিয়ে জেগে থেকে শুনতে পায়। কিন্তু আমি যে নাক ডাকি তা তো আগে আমায় বলনি। আগে বলার প্রয়োজন হয়নি তাই। এর মাঝেই সত্যবতী চা নিয়ে এলো এক কাপ। আমায় দেখে বলল, ও ঠাকুরপো, তুমি উঠে পড়েছো? কাকা, আরেক কাপ চা দিয়ে যাও তো। এই বৌঠান, একটা সত্যি কথা বলো তো, আমি কি নাক ডাকি? সত্যবতী অবাক হয়ে বলল, নিশ্চয়ই ও বলেছে। যত সব বাজে কথা। নাক তো ও ডাকে, সারা রাত ধরে নাক ডাকে। বাবা, সে কি ডাক, যেন মেঘ ডাকছে। এটা খুব সহজ মিথ্যে কথা হয়ে গেল না? আমি যদি নাক ডাকতাম তাহলে কি তুমি আমায় তোমার পাশে শুতে দিতে? সেই সৌভাগ্য কি তাহলে আমার হতো? ব্যোমকেশ অতি সাধারণভাবে কথা বললেও সত্যবতী লজ্জা পেল, তাই তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। আমি আবার এই বিষয় নিয়ে কিছু বলতে যাব, তার আগেই পুঁটিরাম চা নিয়ে এসে বলল, দাদাবাবু, একজন এসেছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন। ব্যোমকেশ ফুলদানিটার শেষ টুকরোটা সাবধানে লাগিয়ে সেটা টেবিলের ওপর রেখে একটা কাগজে হাতের আঠা মুছতে মুছতে বলল, পাঠিয়ে দাও। আমি চায়ের কাপ মুখে তুলেছি, ঠিক এমন সময় ঘরে এসে যিনি ঢুকলেন তাকে দেখে সিনেমার সেই কাউবয়ের কথা মনে পড়ে যায়। সিনেমার পর্দায় দেখা ঘোড়ার পিঠে বসা খাঁকি পোশাক আর হ্যাট পরিহিত যে মানুষ দেখা যায়, তার সাথে এনার পার্থক্য শুধু এই যে ইনি হেঁটে এসে ঘরে ঢুকলেন। ঘরে এসে নিজের মাথার হ্যাটই বলছি, না হলে আবার কখন হ্যাট টুপি বলে ফেলবো, খুলে বেশ অভ্যস্ত কায়দায় বগলের মাঝে চেপে ধরে হাত জোর করে নমস্কার করলেন। আমি এই ফাঁকে তাকে আপাদমস্তক দেখে নিলাম। আগেই বলেছি, পরনে খাঁকি পোশাক, একই রঙের জামা আর প্যান্ট, পায়ে হয়তো গামবুট বা ওই জাতীয় কিছু একটা ছিল, এখন তার বদলে খালি পা। তবে মুখের রঙের সাথে পায়ের রঙের ফারাক এতটাই যে স্পষ্ট বোঝা যায় বেশিরভাগ সময় তার পায়ের পাতা ঢাকা থাকে। মুখে সুন্দর করে কামানো দাড়ি, তবে বেশ বড় লম্বা গোঁফ। মাথার কালো চুল লম্বা হয়ে কাঁধের কাছে পড়েছে। লম্বা প্রশস্ত কপাল,
বেশ তীক্ষ্ণ তবে একটু কোটরে বসা চোখ। মুখের রং সামান্য ময়লা হলেও বোঝাই যাচ্ছে তা রোদে পুড়ে পুড়ে হয়েছে। ভদ্রলোক হাত জোড় করে বললেন, নমস্কার, যদি ভুল না করি আপনি ব্যোমকেশ বক্সী, মানে ওই ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ প্রতি নমস্কার করে বলল, বসুন। হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী, তবে ডিটেকটিভ কিংবা গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনার কাছে এই অসময়ে আসার একটা কারণ রয়েছে। দেখি তো আপনি বলতে পারেন কিনা সেই কারণ। বলে একটু হাসি মুখে তাকিয়ে রইলেন ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ নিজের চেয়ারে বসেছিল, এবার হাত দুটো পিছনে রেখে বলল, মনে হচ্ছে আপনি একজন ঘোড়সওয়ার কিংবা জকি, ওই যারা ঘোড়ার পিঠে বসে বা রেসের মাঠের ঘোড়ায় যারা থাকে আর কি। সেটা তো আমার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। সবকিছুই যে চোখে দেখেই বলা যায় বিক্রমবাবু। এবার যেন তিনি অবাক হলেন। তারপর কিছু বলতে যাবার আগেই ব্যোমকেশ বলে উঠল, আপনার জামার পকেটের কাছেই আপনার নাম লেখা রয়েছে। আর আমার সমস্যার ব্যাপারটা? ঘোড়া নিয়ে কোনো সমস্যায় পড়েছেন, তাই বাড়ি না ফিরে সোজা আমার এখানেই চলে এসেছেন। অবাক হবার পালাটা আরো বাড়ল ভদ্রলোকের, তাই বললেন, সোজা আপনার কাছেই এসেছি, কিন্তু কিভাবে ধরলেন? জামার কলারের কাছে ঘামে ভিজে দাগ হয়ে আছে। আপনি যদি বাড়ি ফিরতেন তাহলে নিশ্চয়ই অন্য জামা পরে আসতেন। আপনার লক্ষ্য করার ক্ষমতা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আমি একেবারে মাঠ থেকেই আসছি। আসলে একটা অদ্ভুত সমস্যায় পড়েছি, তার জন্যই আপনার কাছে আসা। সব শুনবো আপনার কথা, তার আগে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আপনি কি কাদা কিংবা জলের মধ্যে দিয়ে হেঁটেছেন? আজ বৃষ্টি হয়ে একটু সমস্যায় ফেলে দিয়েছে, সেসব গুছিয়ে আসতে হয়েছে। তবে কেন বলুন তো? এমনি কিছু নয়, আপনি বলুন আপনার কি বলার আছে। বিক্রমবাবুর জন্য চা এসে গিয়েছিল, সেটা তুলে নিয়ে এক চুমুক দিয়ে তিনি বললেন, শুরুটা ঠিক কোথা থেকে করব বুঝতে পারছি না। তবে শুনুন, আমার নাম বিক্রম জয়সওয়াল। আমার আসল বাড়ি এখানে নয়, উত্তরপ্রদেশের কাছে। প্রায় 20 বছর হলো আমি এখানে আছি। আমার কাজ হলো যাকে বলে ওই জকি, ঘোড়া চালানো, ঘোড়াকে ট্রেনিং দেওয়া, এই আমার কাজ। কলকাতার রেসের মাঠে আমি প্রায় 5 বছর ধরে ঘোড়া চালাচ্ছি। বললে বেশি বলা হবে না যে সপ্তাহে একবার যে ঘোড়ার রেস হয় তাতে আমার ঘোড়া লক্ষ্মী বেশিরভাগই জেতে। আসলে ওরকম একটা তেজি ঘোড়া এই শহরে আর কারোর কাছে আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মাঝে মাঝে যে হারিনি তা বলবো না, তবে তা আমার ভুলে কিংবা লক্ষ্মীর অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্যই। আমি কিন্তু ঘোড়ার রেসে জেতা পয়সা পুরোটা একা নিই না। আমার আস্তাবলের অন্য ঘোড়া আর কাজের জন্য যারা সাহায্য করে তাদের পেছনে খরচা করতেই চলে যায় সবটা। তাছাড়া একটা অনাথ আশ্রমের জন্য মাসে মাসে কিছু টাকাও দিয়ে থাকি। ব্যোমকেশ বাবু, পয়সা হলো বালির মতো, এই আজ আমার হাতে তো কাল আমার হাত গলে গিয়ে বসবে আপনার হাতে, তারপর আবার আপনার হাত গলে অন্য কারোর হাতে। তাই যা আয় হয় তার কিছুটা দেশের বাড়ি পাঠিয়ে দিয়ে বাকি সব খরচ করে ফেলি এদিক ওদিক। এই সময় ব্যোমকেশ একবার থামালো ভদ্রলোককে, বলল, আপনার ঘোড়ার নাম বলছেন লক্ষ্মী, ওই একটা ঘোড়া নিয়ে কি আপনি রেসের মাঠে নামেন? অন্য ঘোড়া নেন না কেন? লক্ষ্মীর মতো তেজি ঘোড়া আমার অস্তাবলে আর একটাও নেই। তাছাড়া লক্ষ্মী আমার কথা বোঝে, আমি ওর সাথে কথা বলি, গায়ে হাত বুলিয়ে দিই, সেও মাথা নেড়ে আদর খায়, আমার কথার উত্তর দেয়। সোজা কথা, লক্ষ্মীকে না নিয়ে আমি রেসের কথা ভাবতেই পারি না। আচ্ছা বেশ, তারপর বলুন। হ্যাঁ, তো বেশ কয়েক সপ্তাহ ধরে এই লক্ষ্মী এক অদ্ভুত আচরণ করছে। রেসের মাঠে যাওয়ার আগে পর্যন্ত বোঝার কিছুই নেই, বেশ ভালো, সব স্বাভাবিক, রেসেও কোনো গন্ডগোল নেই। কিন্তু সমস্যা হচ্ছে রেসের শেষের সময়, ফিনিশ লাইনের একদম কাছে পৌঁছে কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। যখন লাইন আর কয়েক হাত দূরে হঠাৎ হয়তো সে থেমে যায়, নাহলে এদিক ওদিক দেখতে থাকে, যেন লাইনটা হারিয়ে ফেলেছে। এদিকে বাকি ঘোড়া সেই সুযোগে ফিনিশ লাইন পার করে জিতে যাচ্ছে। রেসের ব্যাপারে আপনি কতটা জানেন আমি ঠিক জানি না, তবে এইভাবে একটার পর একটা রেস হেরে যাওয়ায় অনেক পয়সা লোকসান হচ্ছে আমার। এমনটা হবার কারণ হিসেবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো লক্ষ্মীর শরীর খারাপ কিংবা কোনো শারীরিক সমস্যা হতে পারে। তবে তাকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল কোনো সমস্যাই নেই,
খাওয়া দাওয়া সবই ঠিক আছে। এমনকি যখন তাকে বাড়ির উঠোনের মাঠে রেস করাচ্ছি তখনও কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে শুধু রেসের মাঠে। অনেক ভেবেও এর কারণ আমি বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আপনি কিছুদিন লক্ষ্মীকে বিশ্রাম দিয়ে অন্য ঘোড়া নিয়ে রেস করুন না, তাতে তো মনে হয় সমস্যা কম হবে। বিক্রমবাবু আবার হাসলেন সামান্য, তারপর বললেন, সমস্যা হয়তো কম হবে, কিন্তু রেসের ঘোড়ার ওপর পয়সা লাগানোর ব্যাপারটাই তো রেসের আসল উদ্দেশ্য। অন্য ঘোড়া নিয়ে মাঠে নামলে সেদিকটা নিয়ে একটু সমস্যা হবে। যে ঘোড়া বারবার জিতে আসছে তার বদলে অন্য ঘোড়া নিয়ে নামায় বিস্তর ঝামেলা পাকবে। কিন্তু তো আপনি এখন আমার কাছে কি চাইছেন যদি একটু খুলে বলেন? দেখুন, লুকোনোর কিছুই নেই ব্যোমকেশবাবু। আমি চাইছি আপনি একবার ব্যাপারটা দেখুন। কোনো শারীরিক সমস্যা নেই, মানে কিছুই নেই। রেসের মাঠ ছাড়া অন্য কোথাও কোনো পরিবর্তনও নেই, কিন্তু রেসে নেমে একদম শেষে এসেই এই বিপত্তি কেন বুঝতে পারি না। আচ্ছা, একটা ব্যাপার একটু ভেবে বলুন তো। আপনি যখন লক্ষ্মী ছাড়া অন্য ঘোড়া নিয়ে নামছেন তখন রেসের শেষে ওই অন্য মনস্ক ব্যাপারটা হচ্ছে কিনা? না, বেশ ভালোভাবেই রেস শেষ করেছে, কিন্তু ওদেরকে সেভাবে রেস জেতার মতো করে তৈরি করা যায়নি এখন। এবারে আপনি সাহায্য না করলে আমার সমস্যা আরো বাড়বে ব্যোমকেশবাবু। সবচেয়ে বেশি হলো পয়সার সমস্যা। বেশ, আমি ভেবে দেখবো ব্যাপারটা। আপনি আপনার বাড়ির ঠিকানা আর রেসের মাঠের ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে যান, আর আপনার টেলিফোন নাম্বারটাও লিখবেন, কেমন? বিক্রমবাবুর মুখটা হাসিতে ভরে উঠল। একটা কাগজে খসখস করে দুটো ঠিকানা লিখে দিয়ে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার চিন্তা অনেকখানি কমিয়ে দিলেন আপনি। এবার সবই আপনার হাতে। আরেকটা কথা, আপনার ঘোড়া মানে লক্ষ্মী কথা শুনতে পায় বললেন, মানে সে শব্দ খুব ভালোভাবে শোনে, তাই তো? হ্যাঁ, এমনকি অনেক দূর থেকেও আমি তাকে ডাকলে সে ঠিক শুনে আমার কাছে চলে আসে। আচ্ছা, আমি দেখছি। আর আপনার পরের রেস কবে? পরশু শনিবার। আপনি শনিবার লক্ষ্মীকে নিয়েই রেসে নামবেন, তারপর বাকিটা আমি দেখছি। অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। আমি এখন তাহলে চলি। আমার ব্যাপারটা একটু ভেবে দেখবেন কিন্তু। ও হ্যাঁ, বলেই যেন কিছু ভুলে গিয়েছিলেন এই মনে পড়ল তার। একটা সাদা খাম পকেট থেকে বার করে টেবিলের উপর রেখে বললেন, এতে কিছু অ্যাডভান্স রইল, বাকিটা। কথা শেষ না করে বিক্রমবাবু বেরিয়ে যাবার আগেই ব্যোমকেশ বেশ কায়দা করে খামটা তুলে তার পাশে রাখল। বিক্রমবাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলল, কি বুঝলি অজিত? বড় অদ্ভুত কেস ব্যোমকেশ। একটা ঘোড়ার অমন অদ্ভুত আচরণ করার কারণ কি হতে পারে? যেখানে ডাক্তার বলছেন কোনো শারীরিক সমস্যা নেই, তাতে শুধুমাত্র রেসের মাঠে একদম শেষে এমন পরিবর্তন হবার কারণ কি? সেটাই তো অজিত। যদি ব্যাপারটা ভয়ের কারণেই হতো তাহলে তো রেসের মাঠে পা দিয়েই অস্বস্তিটা ধরতে পারতেন বিক্রমবাবু। কিন্তু এতদিন ধরে রেসের মাঠে যে ঘোড়া জিতে এসেছে তার মনে হঠাৎ করে ভয় ঢোকার কারণটাই বা কি হতে পারে? আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে, বুঝলে? বলে ফেলো। এরকম ঘোড়াকে ট্রেনিং দিতে হয়। বিক্রমবাবু বললেন তিনিই লক্ষ্মীকে ট্রেনিং দেন, তবে তার বাড়িতে এই কাজের জন্য আরও লোক আছে। এমন কিছু কি হতে পারে যে তাদের মধ্যেই কেউ কিছু করেছে? আগে কারণটা খুঁজে বার করতে হবে অজিত। যদি কেউ কিছু করেও থাকে তাহলে সে কি করেছে তা না জানা পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। তাহলে কি করবে ভাবছো? এখন আর কিছুই করার নেই। পরশু আগে রেসের মাঠে গিয়ে লক্ষ্মীকে আর রেসের শেষের ব্যাপারটা নিজের চোখে দেখতে হবে, তবেই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে পারবো। বিক্রমবাবুর বাড়িতে গিয়ে দেখলেই তো হয়। সে তো যেতেই হবে, তবে ধাপে ধাপে। ক্রাইম সেখানে হবে, সেই স্পটটা আগে না দেখে ভিকটিমের বাড়িতে গিয়ে কি কোনো লাভ হবে? আগে ক্রাইম স্পটটা দেখা দরকার। বিক্রমবাবু অ্যাডভান্স দিয়ে গেছেন তার এই খারাপ সময়েও, তার মানে ব্যাপারটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অযথা ভুল করে কিংবা সময় নষ্ট করে লাভ নেই। প্রথমে রেসের মাঠ আর তারপরে বিক্রমবাবুর বাড়ির রাস্তা বল, তার আগে অন্য কিচ্ছু নয় অজিত। তবে তাই হোক, তুমি যা ভালো বোঝো। ব্যোমকেশ আর কিছু বলল না, নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। তারপর আমায় বলল,
অজিত, বৃষ্টিটা ধরে এসেছে, তুমি একটু বসো, আমি চট করে একটা কাজ সেরে আসি। এই শুরু হলো। কেস হাতে আসতে আসতেই আমায় ছাড়া বেরিয়ে পড়া শুরু। এ তোমার ভারী অন্যায় ব্যোমকেশ। কেস হাতে এসেছে সবে, কাজ তো শুরু করিনি, এখনই এত অধৈর্য হচ্ছ কেন? আমার একটা অন্য কাজ আছে, আমি আসছি এক্ষুনি। বলতে বলতে পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ঘোড়ার রেসের কেস অজিত, ঘোড়ার ব্যাপারে একটু না জানলে এগোনো যাবে না। শুভ সন্ধ্যা। ব্যোমকেশ বেরিয়ে যেতেই আমি আর কি করব ভেবে ব্যোমকেশের ঘর থেকে বেরিয়ে আমার ঘরে এসে ঢুকলাম। তারপর খাতা আর কলম টেনে নিয়ে আগের কেসের ধারা বিবরণী লিখে রাখতে লাগলাম যতটা মনে পড়ে। এই ব্যাপারেও ব্যোমকেশের সাহায্য যে আমার বারবার লাগে সেই ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম আমি। ব্যোমকেশ ফিরল অনেক রাত্রে। যখন সে এলো তখন আমি আর সত্যবতী তার ঘরে বসে গল্প করছি। আমাদের উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, তা কি রাজা উজির মারলে তোমরা? সত্যবতী জোরের সাথেই বলল, তুমি কি একাই মারতে পারো তা? আমরা পারি না? সে না হয় ঘরে বসে কথায় কথায় হলো, তোমার চেয়ে আমাদের বুদ্ধি আর কম কিসে? সে কথা অস্বীকার করে এমন আহাম্মক কি আর আছে? তুমি যে আমার বুদ্ধির ঘরে ধুনো দিয়ে দিয়ে তা জ্বালিয়ে রেখেছ, তা তো স্বীকার করতেই হয়। আমি হাসলাম, কিছু বললাম না। ব্যোমকেশ যে সত্যবতীকে খোঁচা মেরেই কথাটা বলল তা আমি স্পষ্ট বুঝলাম। তাই ব্যাপারটা আরেকটু রসপ্রদ করার জন্য বললাম, এমন একটা কেস আছে যাতে কিন্তু ব্যোমকেশও নাকানি চোবানি খাচ্ছে বৌঠান। তুমি যদি কিছু কিনারা করতে পারো। আমার কথা শেষ হতেই ব্যোমকেশ ফাঁকা চেয়ারে বসে বলল, ভালো কথা মনে করিয়েছো অজিত। দেখো সত্য, রেসের মাঠে যে অনেক ঘোড়া একসাথে দৌড়য় প্রথম হওয়ার জন্য, তা তো তোমার জানাই। সত্যবতী মাথা নাড়িয়ে উৎসুক চোখে তাকিয়ে রইল। এবার একটা ঘোড়া প্রতিবারই ওই রেস জিতে আসছে, কিন্তু সম্প্রতি কোনো এক অজানা কারণে ঠিক রেস শেষ হবার মুহূর্তে ঘোড়াটা বেগরবাই করে রেস হেরে যাচ্ছে। কোনো কারণে ভয় পাচ্ছে না তো? কিছু দেখে ভয় পেলে তো সেটা ঘোড়ার পিঠে বসে থাকা লোকটাও দেখতে পেত। আর রেস শেষ হবার মুহূর্তেই কেন ব্যাপারটা হবে, তার আগে বা অন্য সময়ও তো হওয়াটা স্বাভাবিক। সত্যবতী যেন গভীরভাবে ভাবছে এমন মুখ করে বসে রইল। তারপর বলল, আমার মাথায় তো কিছুই আসছে না। ব্যোমকেশ যেন অবাক হয়েছে সেভাবে বলল, এই রে, তুমিও বুঝতে পারছো না? তাহলে আমার বুদ্ধির গোড়ায় ধোঁয়া কে দেবে? এতক্ষণ পরে মনে হলো সত্যবতী বুঝতে পেরেছে তার সাথে ব্যোমকেশ মজা করছে। তাই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমার বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়ার চাইতেও ভারী কাজ আমার রয়েছে, চললাম আমি। বলেই রান্নাঘরের দিকে চলে গেল। ব্যোমকেশ হা হা করে হেসে উঠে পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট 3টে চটি বই বার করে রাখলো টেবিলের ওপর। আমি হাতে তুলে নিয়ে দেখলাম একটা বই বিভিন্ন প্রজাতির ঘোড়ার, একটা রেসের ব্যাপারে, আর একটা কিসের ওপর সেটা ঠিক বুঝলাম না। ওটায় নাম্বার, টাকার অঙ্ক আর নাম লেখা। এইসবের জন্য বেরিয়েছিলে? ব্যোমকেশ উত্তর না দিয়ে একটা বই তুলে নিয়ে পড়তে শুরু করলো। আমি বুঝলাম এই শুরু হলো মৌনব্রত। পরের দিনটা অতি সাধারণভাবেই কেটে গেল। ব্যোমকেশ বাড়িতেই ছিল সারাদিন। মাঝে একবার দুপুরে খাওয়ার পর কোথায় বেরিয়েছিল, সেখান থেকে ফিরে এলো ঘন্টা 2 পরে। সারাদিন আমি আগের কেসের ব্যাপারে লিখতে লাগলাম আর মাঝে মাঝেই ব্যোমকেশকে প্রশ্ন করে ভুলে যাওয়া ব্যাপারগুলো জেনে নিতে লাগলাম। আর বলার মতো তেমন কিছু ঘটল না। সত্যবতীও যেন না বলাতেই বুঝতে পেরেছিল ব্যোমকেশ নতুন কেস নিয়ে ঘেঁটে। তাই খেতে বসে অন্যমনস্কভাবে আরেকটু হলেই ডালের বাটিটা ফেলে দিচ্ছিল দেখেও কিছু বলল না। রেসের মাঠে যাওয়ার জন্য যে এক ধরনের পাস পাওয়া যায় এ তথ্যটা আমার কাছে নতুন ছিল। আগের দিন দুপুরে ব্যোমকেশ যে এই ব্যাপারটার জন্যই বেরিয়েছিল তা বুঝতে পারলাম রেসের মাঠে পৌঁছে। এ যাবৎ পুলিশের কিছু কেস আর ব্যক্তিগত কয়েকটা কেসে সাফল্য পাওয়ার জন্যই হোক, কিছু ব্যাপারে ব্যোমকেশ অগ্রাধিকার পেয়েই যায়। তবে তার চেনা লোক যে এখানেও বেরিয়ে পড়বে তা তো জানা কথাই। রেসের মাঠে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতেই একজন বলে উঠল, আরে গোয়েন্দা বাবু, এখানে কি মনে করে? তেমন কিছু না, এই আবহাওয়া পরিবর্তন।
ভাবলাম এই ব্যাপারটাই বা বাকি থাকে কেন, একবার দেখেই যাই। লোকটি গলা নামিয়ে বলল, তা বাজি টাজি ধরেছেন নাকি? দেখবেন, বাজি ধরতে চাইলে আমার চেয়ে অভিজ্ঞ লোক কিন্তু কমই পাবেন। বাজি মানে ওই ঘোড়ার ওপরে টাকা লাগানো? তা মশাই, আপনি তো মনে হয় এখানে প্রায়ই আসেন। লোকটি হাসল, তারপর বলল, শখ বলতে পারেন, তবে বাজিটা যে আমি খেলি না। কেউ জানতে চাইলে বলে দিই যে কোন ঘোড়ার ওপর বাজি লাগালে জেতা যাবে। এটাও কিন্তু একটা ক্ষমতা, বলুন, একদিনে তো আর হয় না। একদিন? কি বলছেন? পাক্কা 7-7টা বছর এই রেসের মাঠে আসছি, এখানেই তো এসে চুলে পাক ধরলো। কথা বলতে বলতে আমরা চেয়ারে বসে পড়েছি। পাস ছিল বলেই হয়তো আমরা একদম সামনের দিকের জায়গা পেয়েছি। আমাদের থেকে হাত 10 দূরে রেসের ট্র্যাক। সাদা কি একটা দিয়ে এক একটা ট্র্যাক আলাদা করা হয়েছে। এক জায়গায় মোট 10টা ঘোড়া আর তাদের সাথে লোকজন। রেস শুরু হবে একটু পরেই। আমরা যেখানে বসে আছি মানে গ্যালারিতে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে লোকজন। সবাই যে বাজি ধরেছে তা বোঝার কোনো উপায় নেই। ব্যোমকেশ লোকটার সাথে কথা চালিয়ে যেতে লাগলো। আপনি যদি বাজি ধরতেন তাহলে কোন ঘোড়াটার ওপর ধরতেন? এই একটা শক্ত প্রশ্ন করে ফেললেন ব্যোমকেশ বাবু। মাসখানেক আগে অবধি হলেও এক কথায় ওই কালো ঘোড়াটার ওপর বাজি ধরা যেত, কিন্তু এখন আর তা বলতে পারি না। তার চেয়ে বরং ওই বাদামি ঘোড়াটার ওপর বাজি ধরাই ভালো। এমন কেন? ওই কালো ঘোড়াটা দেখছেন, ওর নাম লক্ষ্মী। ওই প্রতিবার জিতত, মানে প্রতিবার তো হয় না, তবে প্রায় প্রতিবারই বলা যেতে পারে। কিন্তু মাসখানেক ধরে যে ঘোড়াটার কি হলো, বেশ ভালোভাবেই শেষ পর্যন্ত যায়। তারপর যে কি হয় কে জানে, হয় দাঁড়িয়ে পড়ে, না হলে এদিক ওদিক ছুটে চলে যায়। আর সেই ফাঁকে ওই বাদামি ঘোড়াটা রেস জিতে যায়। কালো ঘোড়াটা কি প্রতিবার মাঠে নামে? এরকম ব্যাপার হবার পর থেকে ওই খেলোয়াড় ঘোড়া বদলেও নেমেছে, তবে সেরকম লাভ কিছু হয়নি। এ কয়েকবার কালো ঘোড়াটাকে তো দেখিনি, আজ আবার দেখছি। ব্যোমকেশ এক ফাঁকে আমার দিকে তাকালো। তার ইশারায় আমি বুঝলাম বিক্রমবাবু তাহলে আমাদের যা বলেছেন তার সব সত্যি। তার সাথে এও বুঝলাম ব্যোমকেশ কেন আগে রেসের মাঠ আর তারপরে বিক্রমবাবুর বাড়ি যাওয়ার কথা বলেছিল। এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় ঘোড়াটা আর রেস খেলতে চাইছে না, ব্যাপারটা ওর কাছে একঘেয়ে হয়ে গেছে। শারীরিক কোনো অসুস্থতা নয়? না, তেমন হলে তো অন্য সময় অস্বাভাবিক আচরণ করত। যা হচ্ছে তা কিন্তু একদম রেসের শেষে। ওই যে রেস শুরু হচ্ছে, দেখুন দেখুন। ঘোড়ার রেস এই প্রথমবার দেখছি আমি, তাই মন দিয়ে দেখতে লাগলাম। বন্দুকের আওয়াজ হওয়ার সাথে সাথেই ঘোড়াগুলো দৌড়তে শুরু করলো। এতক্ষণ ব্যোমকেশ আর লোকটার কথা শুনেই আমি বুঝেছিলাম ওই কালো ঘোড়াটাই হলো লক্ষ্মী। এবার তার উপরে বসে থাকা বিক্রমবাবুকেও দেখতে পেলাম। রেস শুরু হতেই চারিদিক থেকে উৎসাহী লোকজন বিভিন্নভাবে চিৎকার শুরু করলো। আমি একবার ব্যোমকেশকে আর চোখে তাকিয়ে দেখলাম। তার চোখ রেসের মাঠে নয়, তার চোখ রয়েছে গ্যালারির এদিকে ওদিকে, যেন কিছু খুঁজছে সে। এদিকে রেসের ঘোড়াগুলো দৌড়তে দৌড়তে প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। অবাক হয়ে দেখলাম আমাদের পাশে বসে থাকা লোকটা ভুল কিচ্ছু বলেনি। লক্ষ্মীর সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে সেই বাদামি ঘোড়াটা। বাকি ঘোড়া সব একটু পিছনে পড়ে আছে। অদ্ভুত ব্যাপারটা ঘটলো একটু পরে। রেসের শেষ লাইনের কাছাকাছি যখন পৌঁছে গেছে লক্ষ্মী আর বাদামি ঘোড়াটা, ঠিক তখনই লক্ষ্মী হঠাৎ থেমে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। আর তার সাথে সাথেই পাশ থেকে ছুটে গিয়ে প্রথম হয়ে গেল বাদামি রঙের ঘোড়াটা। আমাদের পাশ থেকে লোকটা বলে উঠল, দেখলেন তো, বলেছিলাম না আপনাকে, এই ঘোড়া নিয়ে কি আর রেস জেতা যায়? ব্যোমকেশ কিন্তু কথার উত্তর দিল না, শুধু আমায় বলল, অজিত কুইক। বলেই তাড়াতাড়ি রেসের শুরুর দিকে গেল। সেখানে তখন সব ঘোড়া আর ঘোড়সাওয়ার জমা হয়েছে। সেদিকে এগিয়ে যেতে যেতে ব্যোমকেশ হাত তুলে বিক্রমবাবুর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। বিক্রমবাবু এদিক ওদিক দেখছিলেন, তাই সহজেই দেখা হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে দাঁড়াতেই বিক্রমবাবু বললেন, দেখলেন তো ব্যাপারটা? দেখলাম, বড় অদ্ভুত। ঠিক রেস জেতার মুহূর্তে সমস্যাটা হলো। আচ্ছা, একটা কথা বলুন তো, রেস যে ঘোড়াটা জিতলো ওটা কার ঘোড়া?
ওটা তো রতনলালের ঘোড়া। লক্ষ্মীর এরম হবার পর থেকেই ও প্রতিবার জিতে আসছে। আচ্ছা, আপনার লক্ষ্মীকে একবার দেখা যাবে? আমরা তিনজন গিয়ে লক্ষ্মীর সামনে দাঁড়ালাম। কালো রঙের ঘোড়াটার গায়ে একটা চকচকে আভা, পায়ের আর গায়ের পেশিগুলো ফুলে আছে, গায়ে একটা কেমন গন্ধ। প্রত্যেক ঘোড়ার গায়েই বোধহয় এমন গন্ধ থাকে। বেশ ভালোভাবেই যে তার পরিচর্যা হয় তা বোঝাই যাচ্ছে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে একটু ইতস্তত করে লক্ষ্মীর গায়ে হাত রাখল। ঘোড়াটা একবার লেজ নাড়িয়ে কাঁধ ঝাঁকালো। ব্যোমকেশ হাত সরিয়ে নিতে যাচ্ছিল, বিক্রমবাবু বললেন, ও কিছু করবে না ব্যোমকেশবাবু, আপনি অচেনা তাই অমন করছে, একবার হাত বুলিয়ে দিয়ে দেখুন। ব্যোমকেশ লক্ষ্মীর গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, অচেনা মানুষের কাছে এইভাবেই ব্যবহার করে লক্ষ্মী? হ্যাঁ, অন্য ঘোড়াগুলো কিন্তু এমন নয়। লক্ষ্মীকে কিছু শেখানো খুবই সহজ। ব্যোমকেশ হাত বোলাতে বোলাতে কি যেন ভাবতে লাগলো। তারপর বলল, লক্ষ্মীকে আপনি কোথা থেকে কিনেছিলেন? মানে এইসব ঘোড়া তো শুনেছি বাইরে থেকে আনা হয় কলকাতায়। এখন আর তার প্রয়োজন হয় না। এই যে কজন ঘোড়সাওয়ার এখানে দেখছেন, সবারই আস্তাবল আছে, সেখানে অনেক ঘোড়া আছে। কারো দরকার হলে আমরা একে অন্যের থেকেই কিনে নিই, তাতে ঘোড়াও বাইরে যায় না আর শিখিয়ে নিতে সুবিধা হয়। লক্ষ্মীকে আমি রতনলালের কাছ থেকেই কিনেছিলাম, তখনও অনেক ছোট। ব্যোমকেশ লক্ষ্মীর গায়ে হাত বুলাতে থাকলেও আমি স্পষ্ট বুঝলাম যে তার মন অন্যদিকে। বারবার সে সেই বাদামি রঙের ঘোড়াটা আর তার মালিকের দিকে দেখছে। একটা সময় আমাদের দুজনকে অবাক করে ব্যোমকেশ বলল, অজিত, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। বলে সেই বাদামি ঘোড়াটার কাছে চলে গেল। ঘটনার আকস্মিকতায় আমি যতটা অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছে দেখলাম বিক্রমবাবু। আচ্ছা, হঠাৎ করে উনি ওদিকে গেলেন কেন বলুন তো? আমি নিজের অবাক ভাবটা চেপে রেখে বললাম, নিশ্চয়ই কেসের ব্যাপারে কোনো কথা বলতে গেছে। আমার কথায় যে খুব একটা সন্তুষ্ট হয়েছেন ভদ্রলোক তা আমার মনে হলো না। ব্যোমকেশ ফিরল বেশ খানিকক্ষণ পরে। তার মুখে একটা চিন্তার দাগ বেশ স্পষ্টভাবেই খেলা করছে। বিক্রমবাবু প্রশ্ন করলেন, কিছু বুঝলেন ব্যোমকেশবাবু? খুব স্পষ্ট কিছু নয়, তবে একটা অনুমান আমি করতে পারছি। আজ এখানে আসাটা মাঠে মারা যায়নি। আজ আপনি ফিরে যান, কাল সকালে আমি একবার আপনার বাড়িতে যাব। আপনার বাড়ির যে কজন কাজের লোক আছে, মানে যারা ঘোড়া দেখাশোনা করে, তাদের থাকতে বলবেন সেখানে। সবার সাথে আমায় একবার কথা বলতে হবে। আপনি তাহলে দুপুরের দিকে আসুন, তখন সবাই থাকে। সবাই মানে 4 জন আর আমার বাড়ির কাজের লোক, সবাইকে তখন পাওয়া যাবে। সকালে তারা মাঠের দিকে ঘোড়া নিয়ে যায়। বেশ, তাহলে কাল দুপুর 1টা। অসুবিধা হবে না তো কোনো? বিক্রমবাবু মাথা নাড়িয়ে জানালেন তার কোনো অসুবিধে নেই। রেসের মাঠ পিছনে ফেলে আমরা যখন বাইরে বেরিয়ে আসছি তখন ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, ব্যাপারটা কি হলো বলো তো? এতক্ষণ এই অদ্ভুত ব্যাপারের কোনো মোটিভ আমাদের কাছে ছিল না, এবার সেটা আছে। কি মোটিভ? আর মোটিভটাই বা কার? কাকে সন্দেহ করছো তুমি? কাল আগে বিক্রমবাবুর বাড়িতে চলো, তারপর বুঝতে পারবে। ইস, আগে যদি ব্যাপারটা আমার মাথায় আসতো। আবার 1 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে, আর তার সাথে আরও একটা ঘোড়ার রেস। ব্যোমকেশ যে কখন কি বলে তার কোনো ঠিক থাকে না। না মানে ঠিক থাকে না বলাটা ভুল। ব্যোমকেশ আসলে যা ভেবে বলে তা আমার মাথায় আসে না, তাই এমনটা মনে হয়। থাক, আর ভেবে লাভ নেই। কাল কি হয় দেখাই যাক না আগে। বিক্রমবাবুর বাড়িতে আমরা পৌঁছে গেলাম 1টার আগেই। আমি দেখেছি ব্যোমকেশ কেসের ব্যাপারে যাকে যখন সময় দেয় তার কিছুক্ষণ আগেই সেখানে গিয়ে পৌঁছয়। এ ব্যাপারে তাকে একবার জিজ্ঞাসা করায় সে বলেছিল, কেস শেষ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব নয় আসল দোষীকে। তাই নির্দিষ্ট সময়ে পৌঁছানো মানে তাকে সময় দিয়ে দেওয়া, নিজেকে আড়াল করার। সময়ের আগে পৌঁছে গেলে তাকে হয়তো কিছুটা সমস্যায় ফেলা যেতে পারে। আমরা যখন গেলাম তখন বিক্রমবাবু আস্তাবলের কাছে দাঁড়িয়ে ঘোড়ার তদারকি করছিলেন। মোট 4টে ঘোড়া আছে তার আস্তাবলে। লক্ষ্মীকে তো আগেই দেখেছি, বাকি 3টে ঘোড়ার 2টো সাদা আর একটা বাদামি আর কালোর মধ্যে। 4টে ঘোড়ার জন্য 4টে আলাদা আলাদা লোক রয়েছে, তার সাথে বিক্রমবাবুর বাড়ির কাজের লোক। আসুন ব্যোমকেশবাবু, আপনি তো বেশ পাঞ্চুয়াল, সময়ের আগেই চলে এসেছেন দেখছি। আমাদের এই কাজে সময়টা বেশ গুরুত্বপূর্ণ।
সামান্য সময়ের এদিক ওদিক হলে কত কিছুই যে হাতছাড়া হয়ে যায় তা বলে বোঝাতে পারবো না। তা আপনার 4টে ঘোড়ার দেখাশোনা কি 4 জন করে? হ্যাঁ, এক একটা ঘোড়ার জন্য আলাদা করে ট্রেনার রেখেছি, যাতে সামান্য ভুলচুক না হয়। আসলে ওদের আমি নিজেদের ছেলেমেয়ের মতো করেই মানুষ করতে চাই। যতই হোক, ওরাই তো আমার রুটির যোগান দিচ্ছে। লক্ষ্মীর ট্রেনার তাহলে কে? লক্ষ্মী এখানে আসার পর থেকেই ওকে রামকিশনই ট্রেনিং করাচ্ছে, ওর হাতেই তৈরি। আমি শুধু রেসের মাঠে নিয়ে গিয়ে দৌড়ই। হ্যাঁ, মাঝে মাঝে ট্রেন করাতেও হয়, তবে বাকি সবই দেখে ওই রামকৃষ্ণ। তোমার নামই রামকিষণ? যাকে উদ্দেশ্য করে কথাটা বলা তার পরনে একটা খাকি প্যান্ট, গায়ে হাফহাতা জামা। লক্ষ্মীর সামনে বসে একটা বড় মাটির পাত্রে ঘাস আর কি একটা খাওয়াচ্ছে। পরে শুনেছি ওগুলোকে বলে দাবনা। হ্যাঁ স্যার। কতদিন ধরে আছো তুমি এখানে? কথা বলতে বলতে ব্যোমকেশ এগিয়ে গিয়ে হাত রাখল লক্ষ্মীর গায়ে। একবার হাত বুলিয়ে দিতেই লক্ষ্মী খাওয়া ছেড়ে একবার একটা ডাক ছেড়ে ব্যোমকেশের দিকে মুখটা তুলল। তারপর চোখ বুজে নিজের মুখটা এগিয়ে দিল। ব্যোমকেশ এবার মুখের লোমের ওপর হাত বোলাতে বোলাতে বলল, লক্ষ্মীকে বাড়ির বাইরে মানে মাঠে তুমিই বেড়াতে নিয়ে যাও তো? হ্যাঁ স্যার, ওর খাওয়া, বেড়ানো, ট্রেনিং এসব দেখাই তো আমার কাজ। রেসের মাঠে লক্ষ্মী অদ্ভুত ব্যবহার করছে, সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি তো, স্যার বলেছেন। তুমি তো ওকে ট্রেনিং করাও, তুমি জানো না এটা কেন হচ্ছে? না স্যার, অনেক সময় ঘোড়ার শরীর খারাপ থাকলে কিংবা ভয় পেলে এমনটা হয়ে থাকে। কিন্তু ডাক্তার লক্ষ্মীকে দেখে গেছে, আর এমনিতেও খুব সাহসী, ভয় পায় না। এমনটা কেন হচ্ছে বুঝতেই পারছি না। তোমার ট্রেনিংয়ে কোনো ঘাটতি থেকে যাচ্ছে না তো? তা হতেই পারে না, এমনিতেও যখন দৌড়োয় সব ঠিকই থাকে। রেসের মাঠেই সমস্যাটা হচ্ছে। প্রথম যেদিন এই ব্যাপারটা ঘটে তার আগে কি তুমি কিছু লক্ষ্য করেছিলে লক্ষ্মীর মধ্যে? না তো স্যার, সব তো ঠিকই ছিল। ভালো করে মনে করে দেখো, এ বাড়িতে কিংবা বাড়ির বাইরে এমন কিছু ঘটেছিল যা তোমার একটু অন্যরকম বলে মনে হয়েছে, অতি সামান্য কিছু হলেও? এবার যেন রামকিষণ একটু চিন্তা করল, তারপর বলল, একটা ব্যাপার আছে, তবে সেটা তেমন কিছু না ভেবে আমি আর কিছু বলিনি। ব্যোমকেশের মুখটা উজ্জ্বল হলো যেন। আমি স্পষ্ট বুঝতে পারলাম রামকিষণ এমন কিছু বলতে চলেছে যা ব্যোমকেশ আগেই অনুমান করে এসেছে। মাস দুয়েক আগের কথা, আমি যেখানে লক্ষ্মীকে নিয়ে বেড়াতে যেতাম সেই মাঠে একটা ছেলে বসে থাকতো, রোজ আমাদের দেখত। একদিন এগিয়ে এসে আমার সাথে আলাপ করলো, বলল ওর বাড়িতেও নাকি লক্ষ্মীর মতো একটা ঘোড়া ছিল, সে মারা গেছে। কত দুঃখ করলো। আমায় বলল সে একবার লক্ষ্মীকে আদর করতে চায়। আমি ভাবলাম লক্ষ্মী তো কাউকে ভয় পায় না, তা করুক না। অনেকক্ষণ আদর করলো। আমি ভাবলাম আহারে, নিজের ঘোড়াটা মারা গেছে, এখন অন্য ঘোড়াকে আদর করে মনের কষ্ট কমাচ্ছে। তা সে মাঝে মাঝে আসতো লক্ষ্মীকে ঘোরাতে, শীষ দিয়ে ডাকতো লক্ষ্মীকে। এটা তেমন কিছু না ভেবে আমি আর কিছু বলিনি। ব্যোমকেশ যেন এটা শোনার অপেক্ষাতেই ছিল। তাকে দেখলে তুমি কি চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করি। কিন্তু কেন স্যার? ব্যোমকেশ অন্যমনস্কভাবে বলে উঠল, কারণ একমাত্র তুমিই তাকে চেনো, আর এই পুরো ব্যাপারটার সাক্ষী তুমি। আরও গোটা একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে কেসটা নিয়ে যে ব্যোমকেশ রীতিমতো উঠে পড়ে লেগেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অথচ খুলে সে আমায় কিছুই বলছে না। রামকিষণের কাছ থেকে সেই যে ছেলেটির ব্যাপারে খবর পেয়েছিল তা নিয়েই যে সে খোঁজ চালাচ্ছে তা আমি জানি। কিন্তু বিক্রমবাবুর ঘোড়ার অদ্ভুত আচরণের ব্যাপার বাদ দিয়ে যখন ব্যোমকেশ এমন একটা অজানা ছেলের পিছনে লেগেছে, তখন বড় অদ্ভুত লাগলো আমার। গোটা একটা সপ্তাহ যখন বেরিয়ে যায় আর আমি কিছু জানতে চাইলেই ব্যোমকেশ বলে, অপেক্ষা করো অজিত, অপেক্ষা করো, সময় হলেই সব জানতে পারবে। আমি একদিন অধৈর্য হয়ে বলেই ফেললাম, এই তুমি কি করতে চাইছো বলো তো? 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে কেন? তোমার যদি কারোর ওপর সন্দেহ থাকে তাহলে তা তুমি প্রকাশ করছো না কেন?
একটা জিনিসের বড্ড অভাব অজিত, প্রমাণ। এমন কোনো প্রমাণ কি তোমার হাতে আছে যাতে রেসের মাঠে লক্ষ্মীর ওরকম অদ্ভুত আচরণের সাথে তার কোনো যোগাযোগ দেখানো সম্ভব হবে? কেস নিয়ে তো আমি পড়ে নেই, তুমি পড়ে আছো। তাহলে প্রমাণ জোগাড় করা তো তোমারই কাজ। সেটাই করছি অজিত, সঠিক সময়ের জন্য অপেক্ষা। তার আগে কিংবা পরে কিছু করতে গেলে ব্যাপারটা ভেস্তে যেতে পারে। 1 সপ্তাহ অপেক্ষা মানে কি পরের সপ্তাহের শনিবার রেসের মাঠে? এই তো বুদ্ধি খুলেছে তোমার। বুদ্ধি আমার খোলতাই আছে, শুধু তোমারই তা মনে হয় না। অজিত, চড়ছো কেন? আমি কি তোমায় কখনো এই কথা বলেছি? তুমি সবই দেখো, সবই বোঝো, অথচ ঠিকভাবে দেখো না। তা যাই হোক, একটা খবর তোমায় জানাই অজিত। রতনলালকে মনে আছে? রতনলাল মানে ওই বাদামি রঙের ঘোড়ার মালিক? হ্যাঁ, যার কাছ থেকে বিক্রমবাবু লক্ষ্মীকে কিনেছিলেন। হ্যাঁ, তো তার আবার কি হলো? তিনি বিক্রমবাবুর কাছ থেকে লক্ষ্মীকে কিনতে চেয়েছেন। বলেছেন ছোটবেলায় লক্ষ্মী তো তার কাছেই ছিল, এখন তার মাথার কোনো গোলমাল হয়েছে হয়তো, তাই এরকম অদ্ভুত আচরণ করছে রেসের মাঠে। তাকে রতনলালের কাছে বেচে দিলে বেশ লাভও হবে বিক্রমবাবুর, আর লক্ষ্মীও কাছেই থাকবে। জেনে শুনে একটা পাগলা ঘোড়া তিনি কিনবেন? মানুষের মন বড় অদ্ভুত জিনিস অজিত, তার তল পাওয়া অসাধ্য। দেখতে দেখতে আমাদের রেসের মাঠে যাওয়ার দিন চলে এলো। আগের বারের মতোই আমরা গিয়ে বসলাম রেসের গ্যালারিতে। আসার পথে ব্যোমকেশ বলল, একটা কাজ করতে হবে অজিত, পারবে? তুমি বলেছো আর আমি করিনি, সেটা হয়েছে কখনো? তা হবে না আমি জানি, তার জন্যই তো তোমায় ভরসা করা। একবার সামনে তাকিয়ে দেখো তো, লোকটাকে চিনতে পারো নাকি? আমরা ততক্ষণে রেসের মাঠের কাছে চলে এসেছি। অবাক হয়ে সামনে তাকিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে, চোখে রোদ চশমা, গালে লম্বা দাড়ি, মাথায় একটা টুপি, পরনে ঠিক রেসের লোকেদের মতোই খাঁকি পোশাক। এ কি, এ আবার কে? তাহলে ছদ্মবেশটা ভালোই হয়েছে। এবার একটু চশমাটা খোলো তো। লোকটি চশমা খুলে একগাল হাসল, আর আমি তক্ষুনি তাকে চিনতে পারলাম। আরে এ যে রামকিষান। তার চোখের নিচে একটা তিল ছিল, আর তার হাসিটা। কি করেছো ব্যোমকেশ তুমি? আমার কথা শেষ হবার আগেই ব্যোমকেশ বলে উঠল, চুপ চুপ অজিত, কোথা থেকে কি শুনে ফেলবে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, চলো ভেতরে চলো। আমরা ভেতরে এলাম, তবে ব্যোমকেশ গেল অন্যদিকে আর আমি রামকিষানের সাথে গেলাম অন্যদিকে। রেস শুরু হতে তখনও আরও অনেকক্ষণ বাকি। রামকিষান এদিক ওদিক খুঁজতে লাগলো কাউকে। আমায় ব্যোমকেশ বলেছিল রামকিষানের থেকে একটু দূরে থেকে ওর ওপর নজর রাখতে, যাতে ওর কোনো বিপদ না হয়। আমি বিপদের কথা শুনে বলেছিলাম, আবার বিপদের সম্ভাবনাও আছে? ক্লাইম্যাক্সে একটু যে বিপদের সম্ভাবনা থেকেই থাকে অজিত। আমি একটু দূর থেকে রামকিষানকে লক্ষ্য রাখতে শুরু করলাম। চেয়ারের পাশ থেকে এদিক ওদিক হয়ে আমরা গ্যালারিটাকে প্রদক্ষিণ করছি। একবার তাকিয়ে দেখলাম বিক্রমবাবু তার ঘোড়া লক্ষ্মীকে নিয়ে আবার রেসের জন্য তৈরি হচ্ছেন। আবার হারবে নাকি লোকটা? না, ব্যোমকেশ যে কি করতে চাইছে আমার মাথায় ঢুকছে না। এদিকে তাকিয়ে দেখি অবাক কাণ্ড, রামকিষান একটা চেয়ারে বসে পড়েছে। আমার সাথে চোখাচোখি হতেই সে হাত নেড়ে আমায় কাছে ডাকলো। আমি তার পিছনের চেয়ারে বসতেই আস্তে আস্তে বলল, সামনের দিকের চেয়ারে দেখুন, যে ছেলেটা বসে আছে সেই এসেছিল আমার কাছে মাঠে। এবার পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ব্যোমকেশ কেন রামকিষানকে এরকম ছদ্মবেশে এখানে নিয়ে এসেছে, কিন্তু এর সাথে লক্ষ্মীর অদ্ভুত আচরণের কি সম্পর্ক? আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি সামনের দিকে তাকালাম। রেস শুরু হচ্ছে তখন। একটা ব্যাপার এবার লক্ষ্য করলাম, আমরা যেখানে বসে আছি সে জায়গাটা রেসের ফিনিশিং লাইনের একদম কাছে। ব্যাপারটা মনে হতেই বিক্রমবাবুর বাড়িতে তার বলা একটা কথা মনে পড়ে গেল আমার। আর তার সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মাথায় এলো, সর্বনাশ, এই কি তাহলে হতে পারে? কথাটা মাথায় আসতেই রেস শুরু হলো, আর আমি দেখলাম ঘোড়াগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রেসের ফিনিশিং লাইনের দিকে। আজও প্রথমে লক্ষ্মী আর তারপর সেই বাদামি ঘোড়াটা। যত তারা এগিয়ে যাচ্ছে ততই আমার মাথার ভিতর যেন সম্ভাবনাটা তীব্র হচ্ছে,
আমি চোখের সামনে যেন দেখতে পাচ্ছি কাঁধের ওপর একটা হাত পড়ল। আমি চমকে উঠতে যাবার আগেই ব্যোমকেশ বলল, চুপ, শব্দ করো না, চুপ করে বসে থাকো। আমি রুদ্ধশ্বাসে দেখে যাচ্ছি এক্ষুনি কিছু একটা ঘটবে, এক্ষুনি এমন কিছু একটা ঘটবে যার ভাবনা একমাত্র ব্যোমকেশের মাথায় আছে। ঘোড়া দুটো আমাদের সামনে এসে পড়েছে, আর মাত্র 3 হাত, 1, 2, 3 গোনার আগেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। আমাদের সামনে বসে থাকা সেই ছেলেটা দাঁড়িয়ে মুখে একটা আঙুল পুড়ে একটা শব্দ করতে যাবে, এমন সময় রামকিষাণ ঝাঁপিয়ে পড়ে তার মুখ থেকে হাতটা সরিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আমি যতটা অবাক হয়েছি ততটাই অবাক হয়েছে ছেলেটাও। ব্যোমকেশও তার সামনে চলে গিয়েছে। ছেলেটা অবাক হয়ে বলল, কে আপনারা, আর আমায় এভাবে ধরার কারণ কি? বুঝতে পারছো না? না, দাঁড়াও, এক্ষুনি বুঝতে পারবে। বলেই রামকিষাণকে ইশারা করতেই সে তার ছদ্মবেশ, দাড়ি, টুপি আর চশমা খুলে ফেলল। এবার ছেলেটা যেন ভয় পেল, চেয়ার ছেড়ে দৌড়ে বাইরের দিকে যেতে চাইল। কিন্তু রামকিষাণকে আমরা যতটা সাদাসিধে আর সরল ভেবেছিলাম সে তা নয়। এক লাফে সে 3টে চেয়ার পেরিয়ে তার কাঁধের জামাটা খামচে ধরে মাটিতে পেড়ে ফেলল। তারপর বলল, তোর ঘোড়া মরেছে না? চা, আজ তোকেও তোর ঘোড়ার কাছে পাঠিয়ে দি। ছেলেটির তখন ভয়ে জড়সড় অবস্থা। আমায় ছেড়ে দিন, আমি কিছু করিনি। আমরা কি আর তোমায় ধরবো? তোমায় ধরবে তো পুলিশ, তারপর 3rd ডিগ্রি দিলেই। আমি শুনেছি এখন আবার নাকি দড়িতে বেঁধে ঝুলিয়ে, কি সব ভয়ানক ব্যাপার। আমি জানি ব্যোমকেশ কথাগুলো তাকে শুনিয়েই বলল। আমায় পুলিশে দেবেন না, আমি সব বলবো। ওই রতনলাল আমায় বলেছিল এটা করতে, তার জন্য আমায় টাকাও দেয়। ঠিক এমন সময় একটা চিৎকার উঠল। আমরা তাকিয়ে দেখলাম রেস শেষ, আর আজ জিতেছে বিক্রমবাবুর ঘোড়া লক্ষ্মী। পরের ব্যাপারটা খুব বেশি কিছু নয়, ব্যাপারটা পুলিশ পর্যন্ত যায়। চাপের মুখে রতনলালবাবু সবটা স্বীকার করে নেয়। লক্ষ্মী যখন একতরফাভাবে সব রেস জিতে যাচ্ছিল তখনই পরিকল্পনা করেন তিনি। লক্ষ্মীকে বেড়াতে নিয়ে যায় রামকিষাণ। রতনলালের পাঠানো ছেলেটি তার সাথে বন্ধুত্ব করে। যেহেতু সেও ঘোড়া ট্রেনিং করাতো তাই এতে তার অসুবিধে হয় না। একটা বিশেষ শীষ দিয়ে সে লক্ষ্মীকে দাঁড়িয়ে যাবার ট্রেনিং দেয়। তারপর রেসের মাঠে ঠিক জেতার মুহূর্তে গ্যালারি থেকে সেই বিশেষ শীষ দিয়ে সে লক্ষ্মীকে থামিয়ে দিত। আর বিক্রমবাবু ভাবতেন লক্ষ্মীর কোনো সমস্যা হয়েছে। কেস সলভ করার জন্য বিক্রমবাবু ব্যোমকেশকে আরও কিছু টাকা পারিশ্রমিক দেন, আর তার হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, ব্যোমকেশবাবু, আমার লক্ষ্মী কিন্তু খুব ভালো। ভালো মানুষ যেমন বোকা হয়, আমার লক্ষ্মীও বোকা। ব্যাটা আদর পেয়ে শীষ চিনে রেখেছে, বোঝেইনি যে আমার ভাত মারছে। আমিও কেমন বোকা দেখুন, একবার তো এটাও ভেবেছিলাম ওকে বেচেই দিই। বলেই লক্ষ্মীর গায়ে হাত বোলাতে লাগলেন। আমার কেমন যেন মনে হলো তার চোখে জল, আর লক্ষ্মীও সেটা বুঝতে পেরে নিজের মুখটা তার মুখের কাছে এনে রাখল। বাড়িতে বসে চা খাচ্ছি, ব্যোমকেশ খবরের কাগজ নিয়ে বসে। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, শীষের কথাটা তোমার কখন মনে হলো? সত্যি বলতে প্রথম দিন যখন রেস দেখতে গেছিলাম সেদিন মনে হয়েছিল যেন শীষের পরেই লক্ষ্মী অদ্ভুত আচরণ করলো, কিন্তু তখন নিশ্চিত ছিলাম না, কারণ এমন তো হতেই পারে, অনেকেই শীষ দিতে পারে। তাহলে বিক্রমবাবু যখন বললেন লক্ষ্মী শব্দ চেনে খুব, আর রামকিষাণের মুখে সেই ছেলেটার কথা শোনার পর আমার প্রথম খটকা লাগে। বাকি এই 7 দিনে রতনলালের কয়েকজন চেনা লোকের সাথে ঘুরে খবরটা বার করতে হয়েছে। ভাবা যায় এমনও হতে পারে। হতে পারে অজিত, মানুষ অর্থের জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। শুধু শুধু এর মাঝে পড়ে লক্ষ্মীর মতো একটা অবলা প্রাণীর যত ভোগান্তি। আমি আর কিছু বললাম না। সত্যবতী এসে বলল, তোমরা খাবে, এসো। সেই বরং ভালো। চলো অজিত, মানুষ না হয়ে বরং ঘোড়া হলে ভালো হতো, চারদিকে ঘাস আর ঘাস। আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ, তারপর শীষ আর শীষ। ব্যোমকেশ হেসে উঠল, সাথে আমিও। আমাদের ঘরের দেওয়ালের ক্যালেন্ডারের ঘোড়াটা যেন ডেকে উঠল।